বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আজ আমরা আলোচনা করব তোমরা যারা মাধ্যমিক 2026 সালের পরীক্ষার্থী তাদের জন্য ভূগোলের 3 মার্কের প্রশ্ন। তো 3 মার্কের প্রশ্ন আলোচনার আগে আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে যে এই 3 মার্কের প্রশ্ন কোথা থেকে আসে, কিভাবে আসে, আমাদের কি সমস্ত চ্যাপ্টারই পড়া লাগবে নাকি কোনো কোনো চ্যাপ্টারের প্রশ্ন যদি আমরা বাদ দিয়ে দিই তাহলেও আমরা 3 মার্কের সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবো। এই প্রশ্নগুলো জানবো, তার সঙ্গে অবশ্যই জানবো যে 3 মার্কের কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে একদম ফার্স্ট টু লাস্ট। তোমাদের জানিয়ে রাখি ইতিমধ্যে তোমাদের জন্য ম্যাপ পয়েন্টিং 5 মার্কের কোশ্চেন কি কি আসতে পারে একদম কমপ্লিটলি জানানো হয়ে গেছে এবং আজকের আলোচনায় কিন্তু 3 মার্কের কোশ্চেন সম্পর্কে আলোচনা হবে এবং বুঝতেই পারছো যে 3 মার্কে কি কি প্রশ্ন তোমাদের পড়তে হবে তোমরা কিন্তু আজকের আলোচনায় পেয়ে যাবে। তো প্রথমে আমরা বিষয়গুলো বুঝে নেবো যে আমাদের কোথা থেকে কিভাবে কি প্রশ্ন আসবে আর চালাকি জিনিসটা কি, যে কোন চালাকিতে আমরা পড়লে আমরা অনেক কম পড়াশোনা করেও আমরা 3 মার্কের প্রশ্ন কমন পাবো। যেমন করে 5 মার্কের প্রশ্নে আমরা বলে দিয়েছিলাম যে একটা চ্যাপ্টার পড়াই লাগবে না, তবুও আমরা 5 মার্কের কোশ্চেন কমন পেয়ে যাব। তো চলো এবার আমরা শুধুমাত্র এই চালাকিটা না, আরো অনেক চালাকি দিয়েছিলাম, সেটা ভিডিও দেখলে তোমরা যারা দেখেছো তারা জানো, আর যারা দেখোনি তাদের বলবো দেখে নিতে। আর এখানেও সেরকম কিছু টিপস কিন্তু অবশ্যই থাকছে। তো প্রথম চলে যাবো আমাদের ভূগোলের 3 মার্কের প্রশ্ন। তো স্বাভাবিকভাবে আমাদের এই 4টে বিষয় আছে, একটা প্রাকৃতিক ভূগোল, একটা পরিবেশ ভূগোল, একটা আঞ্চলিক ভূগোল, একটা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র এবং উপগ্রহ চিত্র মিলে একটা চ্যাপ্টার। প্রথম কথা বলি, আমাদের এই 4টে অংশ থেকে 4টে প্রশ্ন আসে। কি বললাম? প্রাকৃতিক ভূগোল থেকে 2টো প্রশ্ন আসে, একটা প্রশ্নের উত্তর লিখতে হয়। পরিবেশ ভূগোল থেকেও 2টো প্রশ্ন আসে, একটা প্রশ্নের উত্তর লিখতে হয়। আঞ্চলিক ভূগোল থেকেও 2টো প্রশ্ন আসে, একটা প্রশ্নের উত্তর লিখতে হয়। এবং এই ভূবৈচিত্র্য সূচক মানচিত্র উপগ্রহ চিত্র এখান থেকেও আমাদের 2টো প্রশ্ন আসে, একটা প্রশ্নের উত্তর আমাদের লিখতে হয়। তাহলে মোট আমাদের 4টে প্রশ্নের উত্তর লিখতে হচ্ছে। প্রশ্ন কিন্তু আমাদের হিসেব মতো 4টেই থাকবে, কিন্তু প্রত্যেকটা প্রশ্নে অথবা থাকবে। এবার আসি প্রশ্নগুলো আমাদের কোথা থেকে হবে। তো প্রথম দেখো, প্রাকৃতিক ভূগোলের আমাদের 3টে চ্যাপ্টার, একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, একটা বায়ুমণ্ডল আর একটা বায়ুমণ্ডল। এবার আসি আমাদের প্রশ্ন কোথা দিয়ে আসবে। এই বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এখান থেকে একটা প্রশ্ন আসবে এবং বায়ুমণ্ডল অথবা বায়ুমণ্ডল এই দুটো চ্যাপ্টারের মধ্যে যে কোনো একটা চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসবে। মোট 2টো প্রশ্ন আসবে। এই প্রশ্নটার অথবাতে থাকবে এই প্রশ্নটা, একটা প্রশ্ন লিখতে হবে। বোঝা গেল কি বললাম? বহির্জাত প্রক্রিয়া এটা আসবে কনফার্ম, এটা আসবে কনফার্ম এখান থেকে। আর বায়ুমণ্ডল থেকে অথবা বায়ুমণ্ডল এই দুটোর মধ্যে যে কোনো একটা থেকে একটা প্রশ্ন আসবে। এবার চালাকিটা কোথায়? যেহেতু এটা থেকে আমাদের কনফার্ম সেহেতু আমরা এটাই ভালো করে পড়বো 3 মার্কের জন্য। বোঝা গেল কি বললাম? কারণ এখানে 2টো চ্যাপ্টার পড়ে আমার একটা প্রশ্ন বাঁধবে আর এখানে একটা চ্যাপ্টার পড়েই একটা প্রশ্ন বাঁধবে, তা অবশ্যই আমার এখানেরটাই বেটার। আর এখানে অবশ্য মজা আছে যে বায়ুমণ্ডল থেকে অল্প কয়েকটা প্রশ্ন পড়তে হয় আর বায়ুমণ্ডল থেকে কিন্তু অনেক প্রশ্ন পড়তে হয়। তো চলো এবার যার যেমনটা বেটার মনে হবে সে তেমনটা করবে। কারো যদি মনে হয় না স্যার আমি সম্পূর্ণ পড়বো, সেটা তো ওয়েলকাম এবং খুবই ভালো দিক। তো এই হলো মূল বিষয়। নেক্সট বল ব্যবস্থাপনা, যেখান থেকে আমাদের 2টো প্রশ্ন আসবে, একটা প্রশ্ন লিখতে হবে। এখানে কোনো চালাকি নেই, এখানে আমাদের সম্পূর্ণটুকু পড়তে হবে। এবার আসবো ভারত। ভারতের দেখবে 2টো অংশ, একটা প্রাকৃতিক একটা অর্থনৈতিক। প্রাকৃতিক থেকে একটা আসবে, অর্থনৈতিক থেকে একটা আসবে। আমাকে দুটোর মধ্যে একটা লিখতে হবে। তো আমি 5 মার্ক প্রশ্ন বোঝানোর সময় আমি বলেছিলাম অর্থনীতির মধ্যে 2টো পার্ট ভালো করে পড়ো, শুধু কৃষি আর শিল্প, কারণ ওই দুটো ভালো করে পড়লে তোমরা 5 মার্ক প্রশ্ন কমন পেয়ে যাবে, আর কিচ্ছু ভারতের পড়া লাগবে না। সেখানেও ঠিক আমি ওই কথাটাই বলবো যে প্রাকৃতিক পার্টে অনেক অনেক প্রশ্ন আছে, অনেক অনেক টাইপস আছে, কিন্তু অর্থনৈতিক পার্টটা কিন্তু যারা দুর্বল তাদের জন্য অনেক সোজা হবে। আমি জাস্ট এটুকু বলতে পারি। আমি আজকে সাজেশনে প্রত্যেকটা পার্টের প্রশ্ন তোমাদের দিয়ে দেবো, যেটা বলছি যে ইম্পর্টেন্ট বা ভালো পড়লে ভালো সেটাও দিয়ে দেবো, যেটা বলছি যে কম একটু চালাকি করে পড়লে ভালো আমি সবই দিয়ে দেবো। তবে চালাকিটা এখনই বুঝে নাও, তারপর সাজেশন থেকে যার যেটা পড়তে মনে হবে সে সেটা পড়বে। এবার আসবো ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। এখানে 2টো পার্ট আছে, একটা উপগ্রহ চিত্র আর একটা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। তো উপগ্রহ চিত্র থেকে একটা প্রশ্ন আর ভূবৈচিত্র্য সূচক মানচিত্র থেকে একটা প্রশ্ন, 2টো প্রশ্ন আসবে, যে কোনো একটা লিখতে হবে। তো চালাকিটা কোথায়? যে কোনো একটা পার্ট ভালো করে পড়লে হয়। এখানে খুব বেশি প্রশ্ন নেই, মোট 5টা না 6টা প্রশ্ন রয়েছে। এই 5টা 6টা সবকটা প্রশ্নই পড়ে ফেলবে, কারণ এখান থেকে প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবেই এবং তোমাদের লিখতেও হবে। তাহলে মোট আমাদের দেখো 4টে প্রশ্ন হলো। প্রাকৃতিক ভূগোল থেকে একটা, পরিবেশ ভূগোল থেকে একটা, আঞ্চলিক ভূগোল থেকে একটা, আর আমাদের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র উপগ্রহ চিত্র থেকে একটা। তাহলে কোন কোন জায়গা থেকে কোন কোন প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসবে সেটা কিন্তু আমরা পরিষ্কারভাবে বুঝে নিলাম 3 মার্কের জন্য। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে কি কি প্রশ্ন আমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে বা কি কি প্রশ্ন আমরা পড়বো। তা আমি এই প্রত্যেকটা চ্যাপ্টার, আমাদের যে 6টা চ্যাপ্টার রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 3 মার্কের প্রশ্নগুলো উল্লেখ করে দিচ্ছি। এমনকি
2025 সালে কি কি প্রশ্ন এসেছিল সেগুলো আমি তোমাদের জন্য উল্লেখ করে দেবো, যেমন করে আমি 5 মার্কের কোশ্চেনে শেয়ার করেছিলাম। তো সেই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে পড়বে। আর যে চালাকিগুলো তোমাদের শেয়ার করলাম যে এটা পড়ো অথবা এটা পড়ো, এটা বাদ দিতে পারো, সেই চালাকিগুলো যারা একটু দুর্বল প্রকৃতির তারা সেই চালাকিগুলো একটু মেনটেন করে পড়বে, দেখবে অনেকটা ইজি হয়ে যাবে। তো চলো আর সময় নষ্ট করবো না, আমরা সরাসরি চলে যাই আমাদের মূল ইম্পর্টেন্ট 3 মার্কের কি কি প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো দেখতে। আর যারা এর আগের ভিডিওগুলো দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিও। আর যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ তোমার উপকারে একমাত্র একটাই চ্যানেল যে তোমার সবসময় কাছে থাকবে, বিনামূল্যে বিনা পারিশ্রমিকে সবসময় ভালোবেসে কাছে থাকবে। কোনো বিক্রির উদ্দেশ্যের জন্য, কোনো বই বিক্রি, কোনো পিডিএফ বিক্রি, হেনাতেনা এসবের কোনো টার্গেট নিয়ে কিন্তু এই চ্যানেল চলে না। শুধু এটুকু বললাম, চলো দেখে নিই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। বন্ধুরা তাহলে শুরু করা যাক মূল আলোচনা পর্ব। তো প্রথমেই যেটা বলবো, দেখো বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এখান থেকে কিন্তু আমাদের 3 মার্কের প্রশ্ন আসবেই। তো সাহিত্য বই 2025 সালে এসেছিল অশ্বকরাকৃতি হ্রদ সৃষ্টির চিত্রসহ সংক্ষেপে ব্যাখ্যা করো। তো এই বছরের জন্য যে প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখে রাখবে সেটা হচ্ছে আবহবিকার ও ক্ষয়ভবনের পার্থক্য লেখো, নদী ও বায়ু কী কী প্রক্রিয়ায় ক্ষয়কার্য ও বহন কার্য করে, বায়ু কী কী প্রক্রিয়ায় ক্ষয় সঞ্চয় ও বহন করে, জলপ্রপাত উৎসের দিকে সরে যায় কেন, বা প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে জলপ্রপাতের পশ্চাৎপসরণ বলতে কী বোঝো, বদ্বীপ সৃষ্টির কারণগুলো কি কি, বা সব নদীতে বদ্বীপ গড়ে ওঠে না কেন, পললশঙ্কু ও বদ্বীপ এর মধ্যে পার্থক্য কি, বা ইউ আকৃতির উপত্যকা এবং ভি আকৃতির উপত্যকার মধ্যে পার্থক্য কি, অথবা মহাদেশের হিমবাহ ও উপত্যকা হিমবাহের মধ্যে পার্থক্য কি, হিমরেখা সর্বদা একই উচ্চতায় অবস্থান করে না কেন, ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় কেন, মরুভূমির সম্প্রসারণ রোধের উপায়গুলো কি কি, মরু অঞ্চলে বায়ুর কার্য অধিক হয় কেন, পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলাফলগুলি আলোচনা করো, সুন্দরবনের ওপর বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রভাব কতখানি, বা সুন্দরবনের ওপর বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলো কি কি। এই হলো আমাদের প্রথম চ্যাপ্টার এর প্রশ্ন। এই প্রশ্ন কটা কিন্তু দেখবে, কারণ এখান থেকে একটা প্রশ্ন হুবহু কমন তোমরা পেতেই চলেছ এবং পাবেও। এবার আসবো বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থেকে 2025 সালে এসেছিল কি আয়ন বায়ু ও পশ্চিম বায়ুর মধ্যে 3টি পার্থক্য লেখো। তো স্বাভাবিকভাবে তোমাদের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে বায়ুমণ্ডল থেকে, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে কেন, আয়নোস্ফিয়ারে মেরুজ্যোতি সৃষ্টি হয় কেন, ওজোন গ্যাসের গুরুত্ব কি, উল্কাপুণ্ড পুড়ে যায় কেন, স্ট্রাটোস্ফিয়ারের বিমান চলাচল করে কেন, ওজোন গহ্বর সৃষ্টির কারণ ও প্রতিরোধের উপায় কি, আন্টার্কটিকায় ওজোন হোল সৃষ্টির কারণ কি, ওজোন স্তর সৃষ্টি হয় কিভাবে, ওজোন স্তর ধ্বংস হয় কিভাবে, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কি, মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি গরম কেন, বায়ুমণ্ডল উষ্ণ হবার 3টি পদ্ধতি কী কী, পৃথিবীর তাপের সমতা কিভাবে বজায় থাকে, বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো, আমরা বায়ুচাপ অনুভব করি না কেন, জলভাগ অপেক্ষা স্থলভাগ অধিক উত্তপ্ত হয় কেন, স্থলবায়ু ও সমুদ্রবায়ুর পার্থক্য কী, ঘূর্ণবাত ও প্রতিঘূর্ণবাতের পার্থক্য লেখো, উষ্ণতার সাথে বায়ুচাপের কী সম্পর্ক, ভারতকে মৌসুমি বায়ুর দেশ বলে কেন, নিরক্ষীয় অঞ্চলে 4 o'clock রেইন কেন হয়, পর্বতের কোন ঢালে বৃষ্টিচ্ছায়া অঞ্চলে সৃষ্টি হয়েছে এবং কেন। দেখো এই বায়ুমণ্ডল থেকে কিন্তু আমাদের অনেকগুলো প্রশ্ন পড়তে হয়, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার, কারণ চ্যাপ্টারটিও বড় এবং অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু রয়েছে। এবার আসি বায়ুমণ্ডল থেকে প্রশ্ন। গ্র্যান্ড ব্যাংক এর আগের বছর 2025 সালে কিন্তু বায়ুমণ্ডল থেকে কোনো প্রশ্ন আসেনি, যার জন্য কিন্তু এবার বায়ুমণ্ডল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো চলো বায়ুমণ্ডল থেকে প্রশ্ন। গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া বাণিজ্যিক মৎস্য চাষের জন্য অনুকূল কেন, নিউ ফাউন্ডল্যান্ড সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন, সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য কী, একটি স্থানে দুটো মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট হয় কেন, অমাবস্যার জোয়ার পূর্ণিমার জোয়ারের তুলনায় তীব্র হয় কেন, পেরিজিয়ান জোয়ার ও অ্যাপোজিয়ান জোয়ার কি, জলবায়ুর উপর সমুদ্র তরঙ্গের প্রভাব, সমুদ্র স্রোতের প্রভাব লেখো, পৃথিবীর প্রতিটি স্থানে প্রতিদিন 2বার জোয়ার ও 2বার ভাটা হয় কেন, ভরা জোয়ারের তুলনায় মরা জোয়ারের জলস্ফীতি কম হয় কেন, ভরা জোয়ার ও মরা জোয়ারের পার্থক্য লেখো। এই হলো আমাদের প্রশ্ন। তো স্বাভাবিকভাবে প্রাকৃতিক ভূগোলের 3টে অংশ আমাদের বহির্জাত প্রক্রিয়া তার দ্বারা সৃষ্ট মেরুপ থেকে আমি প্রশ্নগুলো বললাম, যেখান থেকে একটা প্রশ্ন আসবেই, আর বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডল থেকেও প্রশ্নগুলো দিয়ে দিলাম। এই দুটো চ্যাপ্টারের মধ্যে একটা প্রশ্ন আসবে। চালাকিটা হচ্ছে সেখানেই যে তোমরা শুধুমাত্র প্রথম যে চ্যাপ্টারটা বললাম বহির্জাত প্রক্রিয়া তার দ্বারা সৃষ্ট মেরুপ, এখান থেকে যে 13টা প্রশ্ন বলেছি এই 13টা প্রশ্ন ভালো করে পড়ো, আশা করি এখান দিয়েই তোমরা কমন পেয়ে যাবে। তবে বায়ুমণ্ডল ও বায়ুমণ্ডলের প্রশ্নগুলো পড়তে পারো, কারণ এগুলো যথারীতি ইম্পর্টেন্ট এবং যারা ভালো ছেলেমেয়ে তাদের সমস্ত কিছুই পড়ে রাখা উচিত, এটুকু বলতে পারি। তবে যারা একটু দুর্বল তাদের জন্য শুধু বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট মেরুপ এখান থেকেই পড়বে। বজ্র ব্যবস্থাপনা এই চ্যাপ্টারের প্রশ্ন মিস করবে না, কারণ এখান থেকে দুটো প্রশ্ন আসবে, একটা প্রশ্ন তোমাকে লিখতে হবে। তো স্বাভাবিকভাবে 2025 সালে এসেছিল বজ্র ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতিগুলো বর্ণনা করো এবং ভাগীরথী অথবা হুগলি নদীর ওপর বজ্রের প্রভাব আলোচনা করো। এবছরের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন কী কী রয়েছে, বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা আলোচনা করো। ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং মনে হচ্ছে যে এই প্রশ্নটা এসে বসে রয়েছে এরকম একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, পার্থক্য লেখো তরল বজ্র, কঠিন বজ্র, বিষাক্ত বজ্র, বিষীন বজ্র, আর জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্র। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই পার্থক্য কটা।
নেক্সট দেখো এই 3 দাগে আমি একটা জিনিস দিয়েছি, যেটা হচ্ছে বজ্র পৃথকীকরণ, ভরাটকরণ, নিষ্কাশন আর স্ক্রাবার। টিকাগুলো একসঙ্গে আসার সম্ভাবনা নেই, কারণ এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে তোমরা যে প্রশ্নটা দেখছো না 2025 সালে এসেছিল বজ্র ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতিগুলো বর্ণনা করো, এই পদ্ধতিরই উত্তর, ঠিক আছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এখান থেকে অনেক সময় প্রশ্ন ঘুরিয়ে 2 মার্কে কিন্তু দিয়ে দিতে পারে, যার জন্য কিন্তু টিকাগুলো মিস করবে না, টিকাগুলো পড়ে রাখবে, কারণ ছোট চ্যাপ্টার প্রশ্ন করার জায়গা থাকে না কিন্তু এই চ্যাপ্টার থেকে, এমনই একটা বিষয়। তো চলো তারপরে কোশ্চেন, পরিবেশের উপর বজ্রের প্রভাব আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা কি, বজ্র ব্যবস্থাপনায় 3R বা 4R এর ভূমিকা, মনে করো এই প্রশ্নটা আসবে, এরকমই ভাবনা চিন্তা করে পড়ো। গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায় কি, বজ্রের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো, এবং দেখো এই তরল, গ্যাসীয়, বিষাক্ত ও বিষীণ বজ্রের সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য, এই 3টে জিনিস কিন্তু দেখে রাখবে, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের বজ্র ব্যবস্থাপনা বা পরিবেশ ভূগোলের প্রশ্ন, যেখান থেকে আমাদের 2টো প্রশ্ন আসবে, একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। এবার আমরা আসবো ভারতের প্রাকৃতিক থেকে তো আমাদের একটা প্রশ্ন আসবে, আর অর্থনৈতিক থেকে একটা প্রশ্ন আসবে। তো প্রাকৃতিক থেকে কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, 25 সালে এসেছিল ভারতের জলবায়ুর উপর ক্রান্তীয় ঘূর্ণবাত ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব উল্লেখ করো। তো এবার সাধারণত তোমাদের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে, তরাই ভবর বলতে কি বোঝো, দাক্ষিণাত্য মালভূমি সম্পর্কে লেখো, কয়াল কাকে বলে বৈশ্য লেখো, পার্থক্য লেখো পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয়, ভারতীয় জনজীবনে হিমালয়ের প্রভাব আলোচনা করো, দার্জিলিং ও কাশ্মীর হিমালয় সম্পর্কে আলোচনা করো, গঙ্গা বা ব্রহ্মপুত্র নদীর গতিপথ সম্পর্কে আলোচনা করো, উত্তর বাহিনী নদীগুলো বন্যাপ্রবণ কেন, নর্মদা ও তাপ্তি পশ্চিম বাহিনী কেন, দক্ষিণ বাহিনী নদী খরস্রোতা কেন, পশ্চিম বাহিনী নদীতে বদ্বীপ গড়ে ওঠেনি কেন, ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের ফলাফল কি, বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য কি, বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলো কি কি, ভারতের মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতি কি, মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের উপায়গুলো কি কি, বন বিনাশের কারণ কি, সামাজিক বনসৃজনের প্রয়োজনীয়তা কি, ভারতের মৃত্তিকা সংরক্ষণের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এই হলো আমাদের ভারতের প্রাকৃতিক পাঠের প্রশ্ন। এবার আসবো আঞ্চলিক পাঠের প্রশ্ন। আঞ্চলিক পাঠে 2025 সালে এসেছিল পাঞ্জাব ও হরিয়ানার কৃষি উন্নতির কারণ কি। তোমাদের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং যারা একটু দুর্বল তাদের আমি আঞ্চলিক পাঠটাই পড়তে বলি, কারণ খুবই সহজ পাঠ। তো তোমাদের জন্য স্পেশাল প্রশ্নগুলো কী কী রয়েছে, ভারতের কৃষির গুরুত্ব বৈশিষ্ট্য লেখো, খারিফ শস্য রবি শস্যের পার্থক্য লেখো, জায়িদ শস্য কী বৈশিষ্ট্য লেখো, ধান, পাট, গম, ইক্ষু এবং চা চাষের সমস্যা লেখো, উত্তর পশ্চিম ভারতে গম চাষ উন্নত কেন, উত্তর পূর্ব ভারতে চা চাষের উন্নত কেন, ভারতীয় কৃষির সমস্যা ও সমাধান কি, কাকে কেন ভারতে রুড়ো বলা হয়, ইঞ্জিনিয়ারিং শিল্পের শ্রেণীবিভাগ করো, পূর্ব ভারতে বস্ত্রশিল্পের কেন্দ্র ভবনের কারণ কি, তামিলনাড়ুতে বা দক্ষিণ ভারতে বস্ত্রশিল্প গড়ে ওঠার কারণ কি, জনসংখ্যা বৃদ্ধির কয়েকটি কারণ, দক্ষিণ ভারত কফি চাষে বিখ্যাত কেন, জলপথকে উন্নয়নে জীবনরেখা বলে কেন, চা পাতা তোলার ক্ষেত্রে মহিলা শ্রমিক বেশি প্রয়োজন হয় কেন, এ কটা প্রশ্ন। এবার আমরা আসবো উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। তো এখান থেকে মোট অল্প কয়েকটা প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা প্রশ্নে পড়ার জন্য বলছি, কারণ এখান থেকে 2টো প্রশ্ন আসবে, একটা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র থেকে আর একটা উপগ্রহ চিত্র। অনেক সময় আবার জয়েন্ট আকারে প্রশ্ন দিয়ে দেয়, যেমন প্রথম প্রশ্নটা দেখো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র উপগ্রহ চিত্রের পার্থক্য লেখো। কিন্তু প্রশ্নটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, যাকে বলা যায় এই বছরের জন্য, কারণ আগের বছর যে দুটো এসছে উপগ্রহ চিত্রের 3টি বৈশিষ্ট্য আর ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সুবিধা, যে কারণে কিন্তু এই প্রশ্নটা এবার ভাইটাল প্রশ্ন বলে রাখলাম। তো এক দাগে এই ভূবৈচিত্র্য সূচক মানচিত্র উপগ্রহ চিত্রের পার্থক্যটা ভালো করে পড়বে, উপগ্রহ চিত্রের গুরুত্ব ব্যবহার, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সিরিজগুলো কী কী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলগুলো কী কী, ওকে। উপগ্রহ চিত্রের সুবিধা কী কী, জিওস্টেশনারি উপগ্রহ, সানসিনক্রোনাস উপগ্রহের পার্থক্য কী, এই প্রশ্নটাও সেই লেভেলের প্রশ্ন। এবং লাস্ট, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের বৈশিষ্ট্য বা গুরুত্ব বা ব্যবহার লেখো। এই হলো আমাদের টোটাল 3 মার্কের প্রশ্ন। প্রশ্ন সংখ্যা একটু বেশি হলেও এই প্রশ্নগুলো পড়তে হবে, কারণ তোমরা দেখেছো চ্যাপ্টার কতগুলো আর কীভাবে কী প্রশ্ন আসবে সেগুলোও তোমাদের দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম কোথা থেকে কীভাবে কী প্রশ্ন আসবে। আমি এর আগে তোমাদের জন্য 5 মার্কের এবং ম্যাপ পয়েন্টিং সমস্ত কিছু দিয়ে দিয়েছি, সেগুলো দেখার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেখে নাও। আর যদি নিজের ভালো চাও তো প্রশ্নগুলো রেডি করে রেখো, পরীক্ষা এখান থেকেই আসবে। ধন্যবাদ।